This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দিল্লিতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড তাহলে কে? ডাক্তার শাহিন, যে জৈশের মহিলা শাখার প্রধান ছিল এই ভারতে। সূত্রের দাবি, জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের ভারতীয় মডিউলের মাথায় শাহিন নাশকতার জন্য প্রায় 40 লক্ষ টাকার ফান্ড সে তুলেছিল। এমনকি শাহিন বেশ কিছুদিন বেপাত্তাও ছিল, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল। সেই সময় কি জঙ্গি প্রশিক্ষণে সে অংশ নিয়েছিল? দিল্লি বিস্ফোরণে স্পষ্ট হচ্ছে পাক যোগ। হামলার নেপথ্যে কি পাক জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ? ফরিদাবাদ থেকে ধৃত ডাক্তার শাহিন শাহিদ জৈশ-এ মোহাম্মদের মহিলা শাখার সঙ্গে যুক্ত। জৈশ-এ মোহাম্মদের মহিলা সংগঠন জামাতুল মামিনাতের ভারতীয় মডিউলের মাথা শাহিন। সূত্রের দাবি, জামাতুল মামিনাতের মাথা পাক জঙ্গি মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে শাহিনের। কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড ছিল সাইদার স্বামী ইউসুফ আজহার। দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড কি ডক্টর শাহিন শাহিদ? শাহিন যে এই টেরর মডেলের ধৃত একমাত্র মহিলা চিকিৎসক, সে চিকিৎসক হলেও মুখোশের আড়ালে গোটা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে জঙ্গি সংগঠন বা টেরর মডেলের নেটওয়ার্ক তৈরির কাজের দায়িত্বে ছিল। কোথায় কিভাবে মডেল তৈরি হবে, কিভাবে নেটওয়ার্ক গড়ে উঠবে, কাকে কাকে নিয়ে তৈরি হবে, কটা গ্রুপ তৈরি হবে, এই কাজ ছিল মূলত শাহিনের ওপরে। সূত্রের খবর, নাশকতার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা জোগাড় করেছিল শাহিন। বেশ কয়েকবার জম্মু কাশ্মীরেও যায় সে। শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল AK-57 রাইফেল। ফরিদাবাদ টেরর মডিউলে যার নাম সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সে হচ্ছে শাহিন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে 2006 সালে কানপুর মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে সে কাজে যোগ দিয়েছিল। 2013 সালে আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। এরপরই আল ফালহা বিশ্ববিদ্যালয় সে প্রফেসর হিসাবে কাজে যোগ দেয়। শাহিন শাহিদ হঠাৎ কেন বেপাত্তা হয়ে গিয়েছিলেন? এই নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে জঙ্গি কার্যকলাপের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লি থেকে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এই দিল্লি বিস্ফোরণের নেপথ্যে হোয়াইট কলার মডিউল যোগ। একের পর এক চিকিৎসক, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বিস্ফোরণে নিহত যে সেও ডাক্তার। উমারের সঙ্গে বন্ধুত্ব ছিল সাহারানপুর থেকে গ্রেফতার হওয়া এক ডাক্তার আদিলের। 2024 নভেম্বর সাহারানপুরের ডি ব্রোস হাসপাতালে যোগ দিয়েছিল আদিল, আর তার বেতন ছিল 3 লক্ষ টাকা। 2025 3রা মার্চ ভি ব্রোস থেকে চাকরি ছেড়ে দেয় আদিল। অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে কাজ করত ডাক্তার আদিল। সাহারানপুরের ফেমাস হাসপাতালে মাসিক 5 লাখ টাকা বেতনে জেনারেল মেডিসিনের MD হিসেবে যোগ আদিলের। ভালো ডাক্তার ছিল আদিল, আচরণও ভালোই ছিল। কেউ ভাবতেই পারেনি যে ডাক্তার আদিল কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে। আদিল প্রথমে সাহারানপুরে অভিজাত প্যারামাউন্ট সোসাইটিতে থাকতো। সেখানে 25,000 টাকা সে ভাড়া দিয়ে থাকতো। ফেমাস হাসপাতালে যোগদানের পর আদিল হঠাৎই অভিজাত সোসাইটি ছেড়ে দেয় এবং নিম্নবিত্ত বাপু কলোনি এলাকায় একটা বাড়ি ভাড়া নেয়। আদিল কারো সঙ্গে মেলামেশাই করতো না। প্রতিদিন গভীর রাতে কালো স্করপিও গাড়িতে করে আদিলের বাড়িতে লোকজন আসতো। ফেমাস হাসপাতালে ডাক্তার আদিলের ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন ডাক্তার বাবু, যিনি আদিলকে বাপু কলোনিতে একটা ভাড়া বাড়ি খুঁজে পেতে সাহায্য করেছিলেন। আদিলের গ্রেফতারির পর ডাক্তার বাবরের এখন খোঁজ পাওয়া যায়নি। চিকিৎসকের মুখোশের আড়ালে জঙ্গি কার্যকলাপ, এই শাহিন, আদিল, মুজাম্মিল, উমরদের। ফরিদাবাদ থেকে গ্রেফতার ডক্টর মুজাম্মিল বিস্ফোরক মজুত করার জন্য একটা বাড়ি ভাড়া করেছিল। তদন্তকারীদের যা অনুমান, ডাক্তারদের একটা স্লিপার সেল নেটওয়ার্কেরই অংশ ছিল এরা প্রত্যেকে। কাশ্মীরি যুবকদের ব্যবহার করে নাশকতার ছক জৈশের। বিস্ফোরণের তদন্তে বারবার উঠে আসছে কাশ্মীরের যোগ। গত 27 অক্টোবর শ্রীনগরে জৈশের সমর্থনে পোস্টার পড়ে। সেই ঘটনায় অনন্তনাগের বাসিন্দা ডক্টর আদিল মজিদের খোঁজ পায় পুলিশ। অনন্তনাগের হাসপাতালে তার লকার থেকে মেলে AK-47। উত্তরপ্রদেশের সাহারানপুরের সরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় আদিলকে। কোথায় কোথায় অস্ত্র মজুদ রাখা হবে, কী কী অস্ত্র মজুদ রাখা হবে এবং কোথা থেকে অস্ত্র আসবে, সীমান্তের ওপার থেকে অস্ত্র আসলে কোথায় থাকবে, এই গোটা বিষয়টি দেখবার দায়িত্ব ছিল আদিলের ওপরে।
আদিলকে জেরা করে দিল্লির ফরিদাবাদে গ্রেফতার হয় মুজাম্মিল। সে পুলওয়ামার বাসিন্দা। হরিয়ানার বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল মুজাম্মিল। 10 দিন আগে ফরিদাবাদ থেকে মুজাম্মিলকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় 360 কেজি বিস্ফোরক। তাকে জেরা করে খোঁজ মেলে শাহিনের। মুজাম্মিল ও শাহিনকে জেরা করে আরও প্রায় 2500 কেজি বিস্ফোরকের হদিশ মেলে। মুজাম্মিল মূলত কাজ করত জঙ্গিদের কাছে বিভিন্ন বার্তা পাঠানোর, অস্ত্র কোথায় কোথায় পাঠানো হবে, কোথায় থাকবে এবং সেই টেরর মডেলের যারা সদস্য তারা কিভাবে গোটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেড বা বাস্তবায়িত করবে সেই দায়িত্ব মুজাম্মিলকে দেওয়া হয়েছিল। তাদের জেরা করেই উঠে আসে উমর নবীর নাম। সোমবার সন্ধে দিল্লি বিস্ফোরণে সেই উমর নবীর নাম জড়িয়েছে। সূত্রের দাবি, বিস্ফোরণে নিহত ডক্টর উমর জৈশের আইডি বিশেষজ্ঞ। গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে আরও বড় নাশকতার ছক ছিল তার। সম্ভবত তাড়াহুড়োতেই গাড়িতে বিস্ফোরণ। প্রায় 3 ঘন্টা ধরে পার্কিং লটে থাকা গাড়িতে ছিল উমর। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নামেনি। উমর নবী, তার উপর দায়িত্ব ছিল মূলত বিস্ফোরণ ঘটানোর। শুধু বিস্ফোরণ ঘটানো না, যে নেটওয়ার্কের সদস্যরা রয়েছে তাদের কাছে বিস্ফোরক পৌঁছে দিয়ে উপরের অর্থাৎ তাদের কমান্ডের নির্দেশ অনুযায়ী বিস্ফোরণ ঘটানোর মূলত মিডলম্যান হিসাবে কাজ করত উমর নবী। সে নিজে বিস্ফোরণ ঘটানোর কাজে সিদ্ধহস্ত ছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা ডক্টর উমরের বাড়িতে যায় TV9 বাংলা। উমরের বৌদির দাবি, ফোন করলেই ব্যস্ততার কথা বলতো, পরীক্ষা আছে, তাই বারবার ফোন করে বিরক্ত করতে নিষেধ করত। तो ये बोल के रखा था कि एग्जाम है, तंग ना करें। हाँ, तंग ना करें। हाँ, कॉल करके तंग ना करें। माँ को ज्यादा परेशानी होती है ना, उसने बोला, माँ को ही बोला, मामा को बोला कि ज्यादा फोन मत करना, मुझे ज्यादा परेशान मत करना। हमारी बात हुई जुम्मे के दिन, मैंने ही बोला कि घर आ जाओ। उसने कहा 3 दिन के बाद आ जाऊंगा। मैंने कहा नहीं, कल आ जाना। দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর জুড়ে শুরু হয়েছে তল্লাশি। পাকযোগে আটক করা হয়েছে বহু সন্দেহভাজন ব্যক্তিকে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দিল্লিতে বিস্ফোরণ আর সেই ভয়াবহ বিস্ফোরণের পর কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর আজ বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে CCS এর বৈঠক। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বৈঠক CCS এর। বৈঠকে কি বড়সড় কোনো পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে? এই সমস্ত প্রশ্নগুলো জল্পনা আকারে উঠছে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, এই বৈঠক নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে বৈঠকে কি আলোচনা হতে পারে, আপাতত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গোটা দেশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দরগুলিতে এক্সট্রা ফ্রিস্কিং এবং এক্সট্রা চেকিং হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভুটান থেকে ফিরছেন এবং ফিরেই কিন্তু তিনি ক্যাবিনেট কমিটির যে সিকিউরিটি মিটিং সেটা কিন্তু সারবেন। এবং এই সিকিউরিটি মিটিংটা আগে চেয়ার করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু প্রধানমন্ত্রী স্থির করেছেন যে তিনি এই বৈঠক চেয়ার করবেন, তার পৌরোহিত্যে এই বৈঠক হবে এবং এই বৈঠক থেকে মূলত গোটা দেশের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ভারতের পরবর্তী পদক্ষেপ চিহ্নিত করা হবে। সেজন্য কিন্তু এই বৈঠক গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই বৈঠক করার কথা ছিল না। তিনি ভুটান থেকে তড়িঘড়ি ফিরছেন যাতে এই বৈঠক করা যায় রাত্রেই। এটাই খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রীর এই বৈঠক করার কথা ছিল না, কিন্তু তড়িঘড়ি তিনি ভুটান থেকে ফিরছেন এই বৈঠকের জন্য। তাহলে কি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে? কারণ প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে কোনো জঙ্গি নাশকতামূলক ঘটনাকে ওয়ার অফ অ্যাক্ট হিসেবেই দেখা হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠকে ঠিক কি হতে পারে, কোনো বড় সিদ্ধান্ত হতে পারে কিনা জল্পনা চলছে।